কি অবস্থা? আপনাকে এই তো। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই এত ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য। আহ আসলে সময় মিলানো অনেকটা টাফ। অস্ট্রেলিয়ার বা ইউএসএ খুবই টাইমটা খুবই মানে বিগ ডিফারেন্ট। ওইখানে এখন কয়টা আছে? এখানে পাচ্ছে স্যার 9টা 51 সকাল। সকাল, আর এখানে হচ্ছে রাত 12টা 20, 1টা 20। টোটাল আর ডিফারেন্ট। বাংলাদেশে 8টা 50, হিউজ ডিফারেন্ট। তো সর্বপ্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও জয়েন করার জন্য, আর অবশ্যই কংগ্রেচুলেশন। আপনি থ্যাংক ইউ যখন স্যার। মেসেজ করেছিলেন যে আসলে স্যার আমার তো ইউএসএ ভিসা হয়ে গেছে, মানে এটা আসলে খুবই মানে আমি মেবি রাত্রে মেসেজ, না দিনেই মেসেজ করতাম, আমি মানে ডিউটিতে ছিলাম। তো এটা আসলে খুবই মানে কি বলে, আমি এত খুশি হয়েছি আমি বলার বাহিরে, যে আসলে মানে কারণ ইউএস এর বিষয়টা একটু টাফ, তার মধ্যে আপনার ইউএস এর জি। বিষয় হয়ে গেছে। অ্যামেজিং, সবকিছু ঠিকঠাক। আপনাকে কংগ্রেচুলেশন আপনার কেরিয়ারের জন্য, পড়াশোনার জন্য অগ্রিম থ্যাংক ইউ শুভেচ্ছা। স্যার। আমার সকল কিছু আপনার জন্য মঙ্গল করুক। তো আসলে মেইনলি আহ আমি আহ, আমাদের তো মেইন, আমি এই প্রোগ্রামটা করার জন্য even আমি বিভিন্ন কান্ট্রি নিয়ে ইন্টারভিউ নেই, যেহেতু আমার আসলে আগে থেকে একটা পরিচয় আছে কোচিং সেন্টারে থাকার কারণে, এক্সপার্ট থেকে। আসলে মেইন অনেকগুলো প্রসিডিউর থাকে, অনেক সুবিধা থাকে, যেটার মানে আমরা না জানার কারণে আমরা বিদেশের যে সুযোগ সুবিধাগুলো বা বিভিন্ন এজেন্সির প্রতারণা হয়ে থাকি। তাইলে ওরা মুখরোচক ভিডিও দেয়, আমরা দেখে ব্যাস সময় নষ্ট, টাকা নষ্ট, কেরিয়ার নষ্ট। সেজন্য আমি ট্রাই করি যে প্রত্যেকটা আমাদের যারা স্টুডেন্ট আছে বা যাদের সাথে পরিচিতি আছে বিদেশে গিয়েছে অলরেডি, ওরা প্র্যাকটিক্যাল জানে। তাহলে ওদের থেকে আমি যদি ইন্টারভিউটা নেই, তাহলে অনেকে উপকৃত হবে, যেটা আসলে মানে এখন আপনার দ্বারা যদি আরেকজন যদি হেল্প হয়, গুড থিং। এই জন্য আমি চাই যে যারা আমার পরিচিত আছে, কারণ আপনাদের থেকে আমরা অর্গানিক নিউজ গুলা পাবো, যেটা আসলে এজেন্সি আমাদেরকে দিতে পারবে না। এটা অনেকেরই হেল্প হয়, যেটা আসলে অ্যাকচুয়ালি অনেককে ডিসিশন মেক করার জন্য অনেকে খোঁজে আসলে কার কাছে যাবে। একটা প্ল্যাটফর্ম থাকলে যে মানুষ এখানে আসলে সে ইজিলি ইনফরমেশন গুলা পাবে। তো মেইনলি হচ্ছে মানুষকে হেল্প করার জন্য আসলে এখানে আসা। কারণ হচ্ছে যে ইউএসএ যেমন আপনার সময়ের দাম, আমারও সেই রাত 1টা 20 বাজে, আমি লাস্ট, আমাদেরকে সকালে ঘুমানো, আর্লি ঘুমানো লাগে, আবার সকালবেলা শীত থাকে, খুবই ক্রিটিক্যাল টাফ সময়টা ম্যানেজ করা। তো যাই হোক, তো ইউএসএ লাইফ কেমন কাটছে বলেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার, মোটামুটি ভালোই। কিছু কিছু ডিফারেন্ট আছে, যেমন নতুন এনভায়রনমেন্ট, সবকিছুই তা তো এডুকেশন। অবশ্যই, যেহেতু এখন হচ্ছে যে উইন্টার চলে, স্নোফল জি। বাংলাদেশে নাই, অবশ্যই একটু সময় লাগবে খাপ খাওয়াইতে। আপনার ক্লাস শুরু কবে হবে? আমার 10 জানুয়ারি। তাহলে তো বেশি দিন নাই, আজকে 8 তারিখ, জি। 2 দিন। আপনার জন্য 7 তারিখ, আমার জন্য 8 তারিখ। জি স্যার। আর কোন স্টেটে আছেন এখানে? আমি তো এখন আছি নিউ ইয়র্কে, সো আমি মিজোরিতে তো আমার ইউনিভার্সিটি, ওইখানে চলে যাব। ইউনিভার্সিটির নাম কি ট্রুম্যান এটা? স্টেট ইউনিভার্সিটি, ট্রুম্যান না? কার্কসভিল এটা। এটা আচ্ছা আচ্ছা। প্রোগ্রাম কি ছিল আপনার, ব্যাচেলর না মাস্টার্স? কম্পিউটার, ব্যাচেলর ছিল কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। কম্পিউটার ইনফরমেশন সায়েন্স, খুবই ডিমান্ডেবল সাবজেক্ট ওয়ার্ল্ড ওয়াইড। জি আর স্যার। ইউএস থেকে ডিগ্রি নিয়ে তো মানে আর কিছু বলারই নেই। আপনার সেশন কোন সেশন এটা? আমি স্প্রিং সেশনে আসছি। স্প্রিং না? ওদের স্প্রিংটা কোন মাসে শুরু হয় মেইনলি? মানে আমরা যদি ইংরেজি জানুয়ারি 12 থেকে। মাস জানুয়ারি না? ইউএসএ সেশন কয়টা হয় অ্যাকচুয়ালি? দুইটা হয় স্যার, একটা হলো স্প্রিং, একটা হলো ফল। দুইটা। ফল না? ফলটা মেবি সেপ্টেম্বরে শুরু হয় নাকি? জি জি। আচ্ছা, ভালোই। এখন ইউএসএ এভাবে প্ল্যানিং হুট করেই তো কেমনে মাথায় আসলো? ইভেন হচ্ছে যে স্যার। মেইন আরেকটা জিনিস হচ্ছে, আমরা জানি যে এখানে আইএলস দিয়ে অনেকের ভিসা হয় না, ইভেন আমারই জানা মতে 7.5, 6.5 দিয়েও রিজেকশন। আপনার হচ্ছে ডুলিঙ্গো দিয়ে, যেহেতু অবশ্যই প্রসেসিং এ কিছু ইনভেস্টমেন্ট তো অবশ্যই রয়েছে, নিজের ফর্ম, ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা, এম্বাসি ডেট নেওয়া, সকল কিছু মিলে এই যে রিস্ক নেয়া উইদাউট আইএলস এর, নিজের সাথে নিজে একটা কনফিডেন্স থাকা, অবশ্যই তো একটা কনফিডেন্স
ছিল যে না, আই উইল ট্রাই মাই বেস্ট। হুম। এইটা কিভাবে আসলো? স্যার আপনার সাথে আমি maybe একদিন কথা বলছিলাম যে স্যার ডুয়েলিঙ্গে দিয়ে কি আসলে বিষয় হয়। আপনি বলছেন তুমি হ্যাঁ। দিতে পারো বাট তোমাকে 120-র উপরে নিতে হবে, তাহলে হুম। তোমার একটা চান্স থাকবে। তারপর আমি ডুয়েলিঙ্গে রিসার্চ করি, তারপর বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করি, তারপর দেখলাম যে আসলে ডুয়েলিঙ্গে দিয়ে অনেকের বিষয় হয়। এবং যারা ভিসা পাইছে আমি ওদের সাথে কানেক্ট হয়েছি, আসলে কি বিষয় হয় হুম। কিনা। বলছে যে তোমার I-20 তে ডুয়েলিঙ্গো না আইএলটিএস না আইট্যাব কিছু লেখা থাকবে না, তো তুমি এটা দিতে হুম। পারো, এম্বাসি কোনো প্রবলেম করবে না। জাস্ট তুমি ইংলিশ ওদের সাথে কমিউনিকেট করতে পারলেই হলো। হুম। আর কিছুদিন আগে আবার আমার মামা গেছিল বাংলাদেশে, তো ওনার সাথে কথা বলছি আসলে ইউএস সিস্টেম কি। দেন আমার ফ্রেন্ডরা আছে, সব মিলেই মোটিভেট হয়েছিলাম, পরে ইউএসএ মুভ করলাম যে আসলে দেখি এটার ভিতরে কি আছে। একটু ইন্টারভিউ দিয়ে একটা ইন্টারভিউ বেসেই তো, তো এটা একটু দিয়ে দেখি না কি হয়। তারপরে ট্রাই করলাম, দেখি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটাই মেনলি হচ্ছে কনফিডেন্স থাকা, নিজের মধ্যে একটু সাহস থাকা। আর পৃথিবীতে সবচাইতে সেই সফল হয় যার কাছে যত বেশি ইনফরমেশন আছে। ইয়েস স্যার। যে ধরেন আমাদের একটাই চিন্তা করি, হবে কি হবে না, টাকা হম হম। ইনভেস্ট করবো কি ইনভেস্ট করবো না, আমার যদি 20,000 টাকা নষ্ট হয়ে যায়। আপনি যদি ফিল্ডে না নামেন, আপনি যদি খেলতেই না নামেন, আপনি তো জয়ের চিন্তা করতে পারবেন না। ইনভেস্ট রাইট। আপনাকে করতেই হবে। তো এটাই আসলে আমাদের করা উচিত, যে কানেক্টেড থাকা, যে আমি একটু রিচার্জ করা। আমরা তো মেইনলি এজেন্সির উপর ডিপেন্ড, ও করে দিলে আমি বিদেশ চলে গেলাম, শেষ। তো এই যে ধরেন অনেক সময় এভাবে ট্রাই করা, নিজে নিজে রিস্ক নেওয়া, দ্যাটস গুড থিং। যে এতে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। জি। যেখানে আপনাকে এজেন্সিতে দিতে হইতো হয়তো 1 লক্ষ টাকার মতো ফাইল প্রসেসিং চার্জ দেওয়া লাগে, সেখানে আপনার এই টাকাটাও সেভ হইলো। ইভেন আপনি এজেন্সিতে গেলে ওরা কিন্তু ওই আইএলটিএস নিয়ে একটু নাড়াচাড়া করতে, আইএলটিএস লাগবে, এই লাগবে, ওই লাগবে বললে কিন্তু অনেকেরই লাইফ নষ্ট করে। আর নিজে নিজে করেছেন, দ্যাটস গ্রেট থিং। লাইফে আচ্ছা। স্যার রিস্ক নিতেই হবে। আর আমার এক বড় ভাই, ওনার risk সাথে কথা লাগবে। বলছি, যে হুম। উনি বলছে তোমারটা তুমি নিজে প্রসেস করো, তাহলে এম্বাসিতে তুমি একটা কনফিডেন্ট থাকতে পারবা যে না, আমারটা আমি নিজে করছি। আদারওয়াইজ হুম। তুমি ইস্যু হয়ে যাও, তোমার ফেসেই বোঝা যাবে, কারণ এম্বাসি যারা ইন্টারভিউ নেয় তারা অনেক এক্সপার্ট। ডেফিনেটলি তারা এক্সপার্ট, তারা একটা ভিসা দিতে আসছে। তারা তো আর ইয়ে হম। করে না করে ভিসা দিবে না। তা তো অবশ্যই স্বাভাবিক। আচ্ছা, এখন মেইন আসি আমাদের ব্যাংকের বিষয়টা। যে ইউএস এর জন্য ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগে? এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে, স্কলারশিপ বাদ দিয়ে তো যেটা লাগে। যেমন আমি 50 লাখের মতো দেখাইছিলাম, তো আমার ইউনিভার্সিটি থেকে দেখাইছে মাত্র 23,000 সামথিং, একটা দেখায়নি। আচ্ছা, ম্যাচিউরিটি কতদিন লাগে, ব্যাংক ম্যাচিউরিটি? আমারটা স্যার 1 মাস ছিল। 1 মাস? 1 মাস হইলে হয়? হ্যাঁ, 6 মাস লেখা থাকে, বা 1 মাস হলে এনাফ। 15 দিনের অনেকের দিয়েও বিষয় হয়েছে। স্পন্সর, স্পন্সর কি করেছিল? স্যার আব্বু, ফার্স্ট ব্লাড হলে ভালো হয়। ফার্স্ট যেমন বার না? আব্বু, বোন, ভাই, এরা হলে ভালো হয়। একজনই করতে পারে না, চাইলে হচ্ছে যে যেমন বাবা অথবা বাবা ভাই, ভাই ভাবে করতে পারে? করতে পারে, এটা জয়েন্ট স্পন্সর থাকবে তাহলে। যেমন আমিও অস্ট্রেলিয়াতে আসার সময় আমার বাবা আবার আমার ভাই করেছিল আমার স্পন্সরটা, বলা। আর মেইনলি হচ্ছে আরেকটা প্রবলেম, যে ডকুমেন্টস। আমাদের মেইন প্রবলেম হয় আসলে পোলাপাইনের সবচেয়ে বড় সমস্যা ডকুমেন্টস নিয়ে। রেডি করা, কি লাগবে কি লাগবে না, কার কাছে যাব, কাকে জিজ্ঞেস করবো, এই জিনিসটা হচ্ছে যে একটু যদি ক্লিয়ার করে দিতেন, যে আসলে কি কি ডকুমেন্ট গুলো অ্যাকচুয়ালি ওদের রেডি করে রাখা দরকার। আসলে যার ইউএস এর জন্য যে ডকুমেন্ট গুলো লাগবে ওগুলো সব আমাদের কাছে অলরেডি থাকে। যেমন এসএসসি এসএসসি রেজাল্ট, তারপর হলো মার্কশিট, তারপর হলো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের একটা রেজাল্ট, রিকমেন্ডেশন লেটার, একটা এসে লেখা লাগে স্কলারশিপের জন্য। এটা ম্যান্ডেটরি না, লেখলে একটু স্কলারশিপ ভালো দেয়। তা তো অবশ্যই, কারণ এটার উপর ডিপেন্ড করেই তো এক প্রকার আমি মোটিভেশন লেটার বলতে পারি। হ্যাঁ। আপনার কি স্কলার ছিল হ্যাঁ, ইয়েতে, আমার ভার্সিটিতে? 11,000 স্কলারশিপ ছিল। আচ্ছা, মানে আমরা টিউশন ফিজের যদি হিসাব করি কত পার্সেন্ট ছিল? আমার টিউশন ফি ছিল 19,000, সেখান থেকে 11,000 আমাকে মাইনাস করে দিছে স্কলারশিপ। 11,000 মাইনাস করে দিছে? জি। গ্রেট, আপনি তো ফুল লাকি, যারা লাকি ম্যান। বুঝছেন? তাহলে আপনার প্রোগ্রাম কয় বছরের? আমার 4 ইয়ার, 5 ইয়ার দিছে, বাট এটা 4 ইয়ার। আমার I-20 তে 5 ইয়ার দেওয়া। বলছে যে অনেক মানে স্টুডেন্ট, আমার I-20 ইস্যু করছে 5 ইয়ারের জন্য, বাট আমার প্রোগ্রাম তো 4 ইয়ার, মানে আমি 5 ইয়ারের এক বছর মাধ্যমে। তো 1 বছর তো এক্সটেন্ডেড থাকে, এটা সব হ্যাঁ দেশেই হ্যাঁ। থাকে। হ্যাঁ এটাই। আপনার হচ্ছে আহ কি জানি ভাবছিলাম, ভুলে গেছি। উম আচ্ছা, ইয়েতে দেয় আবার।
আহ, আচ্ছা, আপনার ইউএসএ তে, সরি, মনে পড়ছে, আপনার কি যে টিউশন ফিতে ওই 19,000 USD, এটা কি পুরো 4 বছরের না হচ্ছে যে 1 বছরের? 1 ইয়ার স্যার, 9 মান্থ। না না, ওকে। এই ইউএসএ কি 6 মাসে দিতে হয় না হচ্ছে 1 বছরে দেওয়া লাগে? না স্যার, এটা হলো 4.5 মাস হলো এক সেমিস্টার। আপনি 1.5 মাস পর পর পে করতে পারবেন, সামথিং সামথিং পে করে আপনি এক সেমিস্টারটা পে করে দিলেন। ইনস্টলমেন্টে, এটা আরো হ্যাঁ ভালো হ্যাঁ। দিক। আচ্ছা, ইউএস এর আরেকটা বিষয় হচ্ছে, আহ, মানে আমি যতটুকু শুনেছি যে ভিসা হওয়ার পর টিউশন ফিস পে করা যায় অথবা ওই দেশে গিয়ে পে করা যায়, এটা আসলে কতটুকু সত্য? এটা রাইট স্যার, আপনি ওরিয়েন্টেশনের উপর পে করা লাগে। তার মানে আপনি কি টিউশন ফিস পে করে ফেলেছেন না করবেন? আমি এখনো পে করি নাই। তার মানে তাহলে তো এটা আবার ভালো দিক, যেমন আমরা ভিসা হওয়ার আগেই অস্ট্রেলিয়া টিউশন ফিস পে করা লাগে, ওই ওই জায়গায় ইউএস তো গ্রেট অপরচুনিটি, হ্যাঁ, ভালো ইউএস দিক। হলো কোনো এম্বাসি কোনো ডকুমেন্টই দেখে না, জাস্ট হুম, কথাবার্তার উপরে দিয়ে দেয় ভিসা। এটাই। Okay. আর কত আওয়ার কাজ করার পারমিট থাকবে আপনার? এখানে স্যার স্টুডেন্টের তো পারমিট নেই আসলে কাজ করা, যখন অ্যাপ্লাই করা লাগে ইউনিভার্সিটিতে তারা হয়তো 20 ঘন্টার একটা পারমিট দেয় উইকলি। অফ আচ্ছা ক্যাম্পাস, অন অন ক্যাম্পাস তো, অফ ক্যাম্পাস করতে পারবে না। আচ্ছা, অন ক্যাম্পাস আর অফ ক্যাম্পাসের মধ্যে পার্থক্যটা কি? অন ক্যাম্পাস হলো স্যার ভিতরে ওই যে কাজ করবে, এগুলো যে বিভিন্ন ডরমেটরি ইসে আছে, তারপর লাইব্রেরি আছে, স্টুডেন্ট হুম, সার্ভিস আছে, এগুলা প্রোভাইড হুম, করে। আর অফ ক্যাম্পাস হলো স্যার বাইরে যে কোনো কাজ করতে পারবে, যেমন উবারের ইসে, রাইড শেয়ারিং, তারপরে এগুলো জাস্ট এগুলো বাইরের কাজ তো ওদেরকে করতে দিবেন স্টুডেন্টদের, এখানে আসে পড়ালেখা করতে, এখন বাইরেটা যদি ধরা খায় তাহলে তো ডিফল্ট করে দিবে অবভিয়াসলি। তাহলে স্টুডেন্টরা কিভাবে সার্ভাইভ করে? কারণ আমরা আসলে মেইনলি বাংলাদেশ থেকে যারা পড়তে যায়, আমাদের উদ্দেশ্য কিন্তু মেইনলি জব, হয়তো ফ্যামিলিকে একটা সাপোর্ট দেয়া। কারণ আছে যারা হচ্ছে যে আসলে এক্সট্রা অর্ডিনারি পড়তেই যায়, তাদের হিসাবটা আলাদা, বাট আমাদের মেজরিটি কিন্তু নিজে যাওয়া, টিউশন ফিস ম্যানেজ করা, ফ্যামিলিকে সাপোর্ট দেয়া, এটাই কিন্তু আমাদের মেইনলি ইন্টেনশন থাকে জি বিদেশে জি জি। আসা। তো তাহলে যারা অফ ক্যাম্পাসে জব করতে পারে না বা বা স্টুডেন্ট কিভাবে ব্যালেন্স করে তাদের? অন ক্যাম্পাসের পাশাপাশি স্টুডেন্ট অফ ক্যাম্পাসও করে, তো এটা সার্ভাইভ তো করা লাগবে। টিউশন ফি একটা আসে, সেমিস্টার, তারপর আবার লিভিং এক্সপেন্স সব মিলিয়ে তারা দুইটাই করে। সবকিছু তো সার্ভাইভ করা লাগবে, বাড়ি থেকে আর কত নিবে? বাড়ির 1 লাখ টাকার এখানে কয় টাকা, সামথিং কিছু টাকা, তাহলে। এটা তো হয় না। আর আসলে মানে আমাদের কালচার থেকে যে একটা ছেলে ইউএসএ অথবা অস্ট্রেলিয়া, কানাডা অথবা ইউরোপে আসছে পড়তে, যে ওকে ফ্যামিলি থেকে সাপোর্ট দিবে, এই মেন্টালিটি কিন্তু থাকে না। জি স্যার। ফ্যামিলির কথা কেউ গেছে মানে ও টাকা পাঠাবে, উল্টা টাকা পাঠাবে। মানে এটা থাকে মানে কিছু ফ্যামিলি থাকে যারা হচ্ছে যে দেয়, ওদের হিসাব আলাদা, যাদের হচ্ছে যে হয়তো কোটি কোটি টাকার মালিক, তাদের বিষয়টা ডিফারেন্ট। মেজরিটি কিন্তু আমাদের এটাই চিন্তা থাকে যে বাড়ি থেকে কি পাঠাবে, আমরা উল্টা আরো বাড়িতে সাপোর্ট দিব। জি। এইটা হচ্ছে যে কষ্ট করতে অনেক স্ট্রাগল করা লাগে তাহলে এগুলা সম্ভব হয়, অনেকে পাঠাইতেছে তো, এটা তো অনেকে করতেছে সব করতেছে। দেশে এটা বলে কোনো, এই যে আমরা দিনে জব করি, রাতে উবার করি, বিকেলে একটু ঘুমাই, রাতে একটু ঘুমাই, এভাবে চলতেছে লাইফ। জি স্যার, স্টুডেন্ট পাশাপাশি লাইফটা এভাবেই পড়াশোনা বাদ। এভাবেই কাটে এখানে, অনেক স্ট্রাগলের ভিতর দিয়ে যাওয়া একটা লাগে। সময়, একটা সময় আসলে মানে ভালো জিনিস আসে যে আমার কাছে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি, আমি ইউএসএ থেকে একটা ডিগ্রি হোল্ডার, আমি একটা ভালো ফার্স্ট ক্লাস কান্ট্রি থেকে একটা ডিগ্রি হোল্ড করেছি, জাস্ট গুড থিং। ও যদি একটা ডিগ্রি নেওয়ার পর এখানেও না থাকে, যে কোনো দেশে থেকেও সার্ভাইভ করতে পারবে, কারণ ওর একটা ডিগ্রি আছে হাই লেভেলের। হাই লেভেলের ডিগ্রি, ইউএসএ ডিগ্রি, ইটস নট আ লাইক সামথিং লাইক দ্যাট। আচ্ছা, ইউএসএ লিভিং কস্ট কেমন, যে একটা মানুষ ইউজুয়ালি যে হচ্ছে যে মিডিয়াম ভাবে থাকতে চাইলেও লিভিং কস্ট কেমন না? এক এক স্টেটে স্যার এক এক রকম, কেউ $800 হয়ে যায়, কেউ $500 হয়ে যায়, কেউ $600 হয়ে যায়। এটা তো তাতে থাকা ডিপেন্ড করে মানে। মানে থাকা খাওয়া সব মিলিয়ে হাত খরচ। মানে আমরা কে অন কত এভারেজ ক- যদি ধরি, তাহলে 500-তে থাকা যায়, থাকা খাওয়া মিলে। একটু কষ্ট হবে, তো থাকা যায়। তাহলে 600, 650 হলে তাহলে অন এভারেজ থাকা হ্যাঁ হ্যাঁ। যেমন স্যার আমরা ব্যাচেলার ঢাকাতে থাকি কিভাবে, এমন করে যদি যায়। থাকা যায় ডিপেন্ড করে কয়েকজন আসলে মিলে কে তাহলে তাহলে কে একটু কষ্ট কিভাবে কম পড়ে। থাকে, কে রাইট। কিভাবে থাকে এটা। এখন আমি যদি চাই একটা সবাই অ্যাপার্টমেন্টে থাকতে, তাহলে তো আমার কষ্ট অবভিয়াসলি বেশি যাবে। ওইটা স্বাভাবিক, ওইটা স্বাভাবিক। জব অ্যাভেলেবিলিটি অন ক্যাম্পাসে কেমন, মানে জব পাওয়া যায় অ্যাভেলেবেল না? এটা সব সময় থাকে না আসলে, যখন ভ্যাকেন্সি খালি থাকে সবাই অ্যাপ্লাই করে তখন
যে হাইলি কোয়ালিফাইড তাকেই তো নেবে। বুঝছি। তাহলে তো একটু ঝামেলা জব ম্যানেজ করে ইউএসএ। হ্যাঁ, ইউএসএ একটু টাফ জব ম্যানেজ করা। তো স্টুডেন্ট সার্ভাইভ করতেছে এখানে করতেছে এটা কোনো কোনো না না কোনো কোনো না। ভাবে তো আসলে হ্যাঁ, কোনো না কোনো ওয়ে তৈরি করে নেয়, কারণ এজ এ হ্যাঁ, বাংলাদেশি হিসাবে। সব দেশে যেমন আমরাও তো এখানে 24 ঘন্টা কাজ করি, কিন্তু 24 ঘন্টা কাজ করে তো খাওয়া দাওয়ার টাকা উঠবে না। ওই যে পোলাপাইন পরে ক্যাশ জব, বিভিন্ন ইলিগেল জব করে, এভাবেই সার্ভাইভ করে থাকে। অনেক কারণ ছোট একটা চব্বিশ স্বপ্ন ঘন্টা নিয়ে আসে থাকে, এখানে। পোলাপাইন 50 ঘন্টা কাজ করে। হম। লিমিটেশন 24 ঘন্টা, তাহলে 50-60 ঘন্টা কাজ করে। ডিপেন্ড করে, এইভাবে আসলে চলতে হয়। জি স্যার। এখন কেউ যদি অন ক্যাম্পাসে জব পায়, ওইটা দিয়ে কি টিউশন ফিস উঠানো যাবে? সে মোটামুটি 20 ঘন্টা উইকলি করতে পারলো, বাট এটা দিয়ে না স্যার, পসিবল টিউশন না। ফি দেওয়া সম্ভব না। ওই লিভিং এক্সপেন্সটা হয়তো তুলতে পারবে। ওই না, ইউএসএ তো আওয়ারলি পে রেট কেমন? আওয়ারলি স্যার এখানে 15 আছে, 20 আছে, এক এক একদম জায়গায় এক একটা এক 12। বেসমেন্ট থাকে, বেসমেন্টটা কেমন? এখানে $15 গভর্নমেন্ট থেকে এসে দেওয়া নিউ ইয়র্কে। তো যাদের সোশ্যাল হ্যাঁ, সিকিউরিটি নাম্বার নাই তারা তো আসলে এত পাবে না, হয়তো $8 $10 দিবে। ক্যাশ। ওটা হচ্ছে ইলিগাল জব বলতে গেলে। হম ইলিগাল হম জব তো গভর্নমেন্ট রুলস মাইনে দিবে না, এটা স্বাভাবিক। হম। এটাই। যদিও আপনি নতুন গেছেন, জানি না, যদি জানা থাকে বলবেন যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি ওইখানে ড্রাইভ করা যাবে? আমি যতটুকু কালেক্ট করতে পারলাম ইনফরমেশন, ওইখান থেকে ড্রাইভিং লাইসেন্স আনার পর এখানে একটা রোডের একটা পারমিট নেওয়া লাগে, একটা এক্সাম দেওয়া লাগে। আচ্ছা, ডিরেক্ট ড্রাইভ করা যাবে না? না। তাহলে ওই দিক দিয়ে আমরা যারা অস্ট্রেলিয়া আসি তারা লাকি, বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স হইলেই চলে, কোনো এক্সাম লাগবে না, গাড়ি নিয়ে নেমে যাও, আজকে আসছো কালকে নেমে যাও, শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলে। আচ্ছা, আরো একটা জিনিস, ওইটাও সেম জিনিস, যে নতুন আসছেন, আপনার তো এখনো ওইভাবে আসলে এক্সপিরিয়েন্স হয় নাই, তাও জিজ্ঞেস করা যে কিছু কিছু স্কিল, যে আপনার কি মনে হচ্ছে, বা কথা বলার পর, ওইখানে যাওয়ার পর, বা রিসার্চ করার পর, এই 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 ফিল্ডে আমার যদি স্কিল গুলা থাকতো বাংলাদেশ থেকে, বা আমি যদি এই স্কিল গুলা জেনে আসতাম, তাহলে আমার জব পাওয়াটা ইজি হইতো। বাংলাদেশি স্কিলস আসলে এখানে কোনো কাজে খাটে না, কারণ সারা বিশ্ব একদিকে, ইউএসএ চলে আরেক দিকে। তা অবশ্য ঠিক। আচ্ছা, তাহলে এখানে স্পেসিফিক আসলে শিখে কোনো লাভ নাই। স্পেসিফিক নাই, এখানে আসলে হয়তো একটা যে কোনো একটা কিছু গেইন করে দেখতে দেখতে বা কাজ করতে করতে। হুম, ওইটাই, exactly। এখন আমি রিসেন্টলি মোটামুটি অনেক থেকে, যেমন আমাদেরই একজন স্টুডেন্টেরই, এক্সপার্টের, গতকাল বা পরশু মনে হয় ইউএসএ ভিসা হয়েছে, দীপ্তি নাম। তো এখন রেশিও কেমন? দেখে মোটামুটি ভালো ভিসা হচ্ছে। ভিসা রেশিও বলতে আসলে কিছু নাই স্যার, আপনি কতটুকু ডেলিভারি দিতে পারতেছেন এম্বাসিতে, আচ্ছা, আপনি কতটুকু প্রিপেয়ার, এটা ভিসা রেশিও। আমি অনেকের সাথে কথা বলছি, আসলে ভিসা রেশিও বলতে কিছু নাই। আচ্ছা। অনেক রিজেক্টের মাধ্যম দিয়ে ভিসা পায়, পায় না, যেখানে যেখানে 100টা ভিসা রিজেক্ট হইতেছে সেখান থেকে 2 জন পাইতেছে, 2 জনের ভিতরে তো হ্যাঁ, এমন তা তো কিছু ছিল পাচ্ছি। যে ভিসা পাইছে। হ্যাঁ, এক্সেপশনাল, অবশ্যই এক্সেপশনাল তো হওয়া লাগবে, আর অবশ্য হ্যাঁ। লাখ একটা বিষয় থাকে, হ্যাঁ, রাখ এটা একটা আসলে। বিষয় থাকে। আর আমি ইউনিভার্সিটি কেন চুজ করছি, আমি কেন ইউএসএ যাইতেছি, এই দুইটার আপনার তো ভ্যালিড একটা রিজন থাকতে হবে, যেটা অন্যদের থেকে explanation আলাদা, থাকবে। অন্যদের থেকে আলাদা। ওইটাই লাগবে, মেইনলি ওইটাই লাগবে। ওরা মেইনলি এইটাই চায়। মানে আসলে সবার তো প্রশ্ন প্যাটার্ন কিন্তু সেইমই। হুম। কারণ আপনি যদি, যে 10 জনে সেম জিনিস বললো, আপনিও গিয়ে ওইটা বললেন, তো বুঝবে। ও তো এক্সপিরিয়েন্স, তাই মুখস্থ না, করে যে আসছে। আসলে মুখস্থ করে আসছে সবাই। জি। আর আমাকে আর জাস্ট 2টা কোশ্চেন করে আমাকে বিষয় দিয়ে দিছে। আচ্ছা, আচ্ছা, কি কি প্রশ্ন ছিল? আমাকে জিজ্ঞেস করে তুমি কেন এই ইউনিভার্সিটি চুজ করছো, আর তোমার স্পন্সর কি করে, মান্থলি ইনকাম কত, ইয়ারলি ইনকাম কত, এবং কি কি সেল করে। ইয়ারলি কত ইনকাম দেখানো লাগে ইয়েতে, ইউএসএ? এটা কিসের উপরে, লিভিং কস্ট, লিভিং কস্ট, তারপর হলো টিউশন ফি, সব মিলিয়ে এটার উপর ডিপেন্ড করবে যে আপনার অন কত। এভারেজ কেমন? আমি তো 72 বলছিলাম, অনেকে 62 বলে। মানে ইউএসডি না 72 বাংলাদেশ টাকা? ইউএসডি। 72,000। আবার হ্যাঁ, আবার বেশি বললে ইসে করতে হবে, তোমার বাবার ট্রাভেল হিস্টরি আছে কিনা, ওর ট্রাভেল হিস্টরি আছে কিনা, এগুলো আবার দেখি। এটা আচ্ছা। বলতে, হ্যাঁ, রিসার্চ করতে হয়, নিজেকে নিয়ে আসলে রিসার্চ করতে হয়, কত বললে আমার জন্য স্ট্যান্ডার্ড হবে। ইউএসএ কত বছর স্টাডি গ্যাপ অ্যালাউ করে ব্যাচেলরের জন্য? আর এটা স্টাডি গ্যাপ অ্যালাউ করে, বাট আপনার ভ্যালিড রিজন থাকতে হবে। আমার 2 ইয়ার গ্যাপ ছিল, তো আমি ভ্যালিড রিজন দিছি ওকে। আপনার তাহলে এইচএসসি ছিল কবে?
আমার এসএসসি কমপ্লিট হয়েছে 2021-এ, আমার রেজাল্ট দিছে 2022-এর ফেব্রুয়ারিতে, 13 ফেব্রুয়ারি। তার মানে আপনি ভিসা পাইলেন হচ্ছে প্রায় 2024 চব্বিশের 24-এর শেষে শেষে। শেষে। এই 2-3 তাহলে বছরের মতো ভালো, প্রায় আমার। কোনো প্রবলেম নেই। আচ্ছা, ব্যাচেলরে কি স্পাউস নিয়ে যাওয়া যায়? যাওয়া যায়, বাট ততটা আমি দেখি নাই কেউ তেমন আসতে। আচ্ছা, মাস্টার্সে বেশি নিয়ে আসে। পিয়ার এর কি অবস্থা পড়াশোনার পর আফটার স্টাডি ইয়ার নিয়ে? পড়াশোনার পর স্যার একটা, ওনার ওই যে ফিল্ডে পড়াশোনা করছে ওই ফিল্ডে একটা জব ম্যানেজ করতে হবে। কোম্পানি যদি তাকে স্পন্সর করে তাহলে তো সে পিয়ারের দিকে যাবে, আর যদি না হুম। স্পন্সর করে তাহলে তো অবভিয়াসলি তাকে ফিরে যেতে হবে। বাট তাহলে কোনো বাংলাদেশে না ব্যাক কোনো, করা লাগবে। হ্যাঁ কোনো না কোনো ওয়েতে স্টুডেন্ট এটা ম্যানেজ করে। কেউ তো তো ফিরে যায় না, পাসপোর্ট, ফিরে যায় না দেখছি। নিলে যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আবারও যে সময় দেওয়ার জন্য এত কষ্ট করে। তো কিন্তু যারা হচ্ছে যে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমাদের দেশে যারা হচ্ছে ইন্টারন্যাশনালি পড়াশোনা করতে চায়, অথবা যারা ইউএসএ আসতে চায়, মেইনলি ইউএসএ আসতে চায়, তো এক্স্যাক্টলি আসলে একটা মিনিটের মধ্যে বলবেন যে আসলে তাদের কি করা উচিত, যে আসলে এই লাইনটা দরকার, ওদের এই জায়গাটা যাওয়া দরকার এক্স্যাক্টলি, তাহলে তাদের সফলতার হারটা বাড়বে। আসলে তাদের আগে গোল ফিক্সড করা উচিত, আমি কি করতে চাই। তারপর যে দেশে যাবে সেই দেশের ইসে রিসার্চ করবে অবশ্যই, যে কি কি আমার প্রয়োজন, কেন আমি ইউনিভার্সিটিতে যেতে চাই, কেন ইউএসএ যেতে চাই, এগুলো রিসার্চ করবে। কি কি ডকুমেন্ট প্রয়োজন, ডকুমেন্ট অবভিয়াসলি বেশি লাগে না ইউএস এর জন্য। এগুলোকে নোটারাইজ করা লাগে নাকি ডকুমেন্টস গুলো? না না, না, জাস্ট কি ইংলিশ লাগে? ট্রান্সলেট থাকলেই হয়। আমাদের সার্টিফিকেট ইংলিশ করাই। ইংলিশে? ও, তাহলে কোনো লাগবে না, ফরেন মিনিস্ট্রি নোটারাইজ এগুলো লাগে না? না কোনো ঝামেলা নাই। ইউএস হলে ইজি। ও, একটা আচ্ছা। যদি সে রিসার্চ করে অবভিয়াসলি সে পারবে। তাহলে আর মেইনলি দুইটা, হচ্ছে আমাদের ইউনিভার্সিটিটাকে আমাদের মেইনলি ফোকাস করতে হবে, রিসার্চ করতে হবে ওইখানে আমি কেন যাচ্ছি। কেন যাচ্ছে, আসলে আমি যদি একটা লো ক্লাস ইউনিভার্সিটি যাই তাহলে তো অবভিয়াসলি ভিসা দিবে না। না, তো তো দিবে না, হাইলি স্বাভাবিক। র্যাঙ্ক র্যাঙ্ক ভালো, রিসার্চ ফ্যাসিলিটিস আছে। আর অ্যাপ্লাই করার জন্য দুইটা রিকমেন্ডেশন লেটার নিয়ে রাখাই ভালো, যে প্রিভিয়াস স্কুল থেকে যে স্যার গুলা ভালো, ওদের সাথে কানেক্টেড, দুই স্যার থেকে দুইটা রিকমেন্ডেশন লেটার নিয়ে আসলে ওইটা স্কলারশিপে হেল্প করে। হুম, আচ্ছা, ভালো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ইনশাল্লাহ ট্রাম্পকে আমাদের বাংলাদেশ থেকে সালাম দিবেন, বলবেন যে ইনশাল্লাহ আমরা next, আর যদি আমরা কখনো, আসতেছি। যদি কখনো কপালে থাকে ইনশাল্লাহ ইউএসএ যাব। আমার মানে খুবই ইচ্ছে ইউএসএ যাওয়ার। চল দেখি কি হয় লাইফে, আর গেলে তো দেখা হবে। তাহলে জি আপনি আচ্ছা, আপনার ইয়ে মুভ করতেছেন কবে? এই তো আমি 2 একদিনের জন্য মুভ